মারহাবা মারহাবা মারহাবা। আল্লাহ হয়তো কবুলও করছে, লম্বা সময় না, প্রায় 16 বছর। তো 16 বছর পরে যে পদক্ষেপ শুরু হয়েছে, ধন্যবাদ দিই তার এই বেকা সিদ্ধান্তের জন্য, যেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। বিশ্বাস করেন, আমার 4-4টা পেজ নষ্ট হয়েছে, যতটুকু মন খারাপ ছিল আজকের এই নিউজটা দেখার পর, এটা আপনাদের সামনে আনার পর আমার অনেকাংশে মন ভালো হয়ে গেছে। দক্ষিণ এশিয়ায় ইতিহাস সৃষ্টি করলো, রেকর্ড করলো। নিকট অতীতে এরকম কোনো এক্সাম্পল কেউ দেখাতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস জরুরি এবং যুগান্তকারী কয়েকটা ঘোষণা দিয়েছে। বাংলাদেশের চলমান সমস্যার সমাধান খুব শীঘ্রই হবে। গোয়েন্দা জালে আটকা পড়ছে ভাই, সাব্বাসী জানাইতে চাই, ধন্যবাদ জানাইতে চাই আমাদের দেশের গোয়েন্দা বাহিনীকে। বুঝতে পারছেন, তারা হারলো, রর এজেন্টরা হাইরা গেল, যা করার এখনই কইরা ফেলান। সেটা হচ্ছে যে আপনাদেরকে খবরটা দিই, শুনে আপনারা খুশি হবেন, যেহেতু আপনারা এগুলা সাধারণত শুনতে চান। 13 বছর পরে গড়তে যাচ্ছে নতুন করে, এবং ভারত সবচেয়ে বেশি অসন্তুষ্ট, কারণ এমন একটা সুযোগ এখন আসছে। 100% they are in a best position right now, কোনো কারণ ছাড়াই, মানে কোনো কিছু না করেই ওই অর্থে চাঁদাবাজির ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিয়েছে ছাত্র শিবির। চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই সবকিছু করেছে এবং প্রত্যেকটি কাজের বিনিময়ে তারা কোটি কোটি টাকা ইনকাম করেছে। ঠিক সেই সময় ছাত্র শিবির এমন কিছু কার্যক্রম শুরু করেছে যে কার্যক্রমগুলোর কারণে ছাত্র দল বা অন্যান্য ছাত্র রাজনৈতিক দল ইচ্ছা করলেও তারা আর পুরনো পথে হাঁটতে পারছে না। বিএনপি নেত্রী নীলুফা চৌধুরী মনির নতুন কথা বলে ভাইরাল হয়েছেন। তিনি বলেছেন যে আবরার ফাহাদকে হত্যা করেছে ছাত্র শিবির। এই বুয়েটে ছাত্র শিবির হত্যা করেছে আবরার ফাহাদকে। এই কথা বলার পরে আজকে ছাত্র শিবির জেগে উঠেছে। ছাত্র শিবির নীলুফা চৌধুরী মনিরকে নিঃশর্ত ক্ষমা চেতে বলেছেন, নতুবা নীলুফা চৌধুরী নামে মামলা করবে ছাত্র শিবির। জেনারেল ওয়াকার এই মুহূর্তে ভারতের স্বার্থ রক্ষা করা, হাসিনার স্বার্থ রক্ষা করা, আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করা, এই তিনটা রক্ষা করা ছাড়া ওয়াকারের কোনো কাজ নাই। ওয়াকার বাংলাদেশের কোনো স্বার্থে কাজ করছে না, 20 কোটি মানুষের স্বার্থে ওয়াকার কাজ করছে না, বর্তমান সরকারকে রিফর্মের ক্ষেত্রে সে কাজ করছে না। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বিএনপি নেত্রী নীলুফা চৌধুরী মনির নতুন কথা বলে ভাইরাল হয়েছেন। তিনি বলেছেন যে আবরার ফাহাদকে হত্যা করেছে ছাত্র শিবির। এই বুয়েটে ছাত্র শিবির হত্যা করেছে আবরার ফাহাদকে। এই কথা বলার পরে আজকে ছাত্র শিবির জেগে উঠেছে। ছাত্র শিবির নীলুফা চৌধুরী মনিরকে নিঃশর্ত ক্ষমা চেতে বলেছেন, নতুবা নীলুফা চৌধুরী নামে মামলা করবে ছাত্র শিবির, আর আইনের কাঠগড়ায় দাঁড় করাবে এই নীলুফা চৌধুরী মনিরকে। যেখানে এই মামলা ম্যাক্সিমাম রায় হওয়া, সেখানে এই মামলায় সাজা পেয়েছে 25 জন ছাত্রলীগ নেতাকর্মী। আর সেখানে এই নতুন করে নীলুফা চৌধুরী কোন ষড়যন্ত্রে হাতে নিয়েছেন, কি কারণে তিনি বলেছেন, আজকে এই জিনিসটা আপনাদের কাছে ছেড়ে দিলাম। মন্তব্য লিখবেন, আপনাদের মতামত লিখবেন কমেন্টস করে। তারপরও কিভাবে এই চক্করে পইরা গেল আপনারা এর মধ্যে জাইনা গেছেন। এনায়েত করিম চৌধুরী একজন আছেন, আমেরিকা থেকে আসছে, ওনার ডাইন হাত। ওই যে উনি একটা দল করছে না, এই যে 25শে ফেব্রুয়ারিতে দলের নাম কি ছিল? জনতা পার্টি বাংলাদেশ। হ্যাঁ, স্লোগান ছিল গর্ব আমরা ইনসাফের দেশ। জনতা পার্টি বাংলাদেশ, গর্ব আমরা ইনসাফের দেশ। এইটা কোনো ইনসাফ হইল কাঞ্চন ভাই? আরে ভাই, আপনি কিভাবে এর মধ্যে ফাইসা গেলেন? যাই না শুনেন ফাঁসলেন কিনা? টাকার লোভ তো ভাই আমরাও পাই, আমাদেরকেও দেখাইছে। হ্যাঁ, টাকার লোভ দেখাইছে ভাই, কিন্তু আমরা ওই লোভে যাই নাই ভাই, যাই নাই। কাঞ্চন সাহেব, আপনি বেপথে চলে গেছেন। এই এনায়েত কিন্তু গোয়েন্দা জালে আটকা পড়ছে ভাই, সাব্বাসী জানাইতে চাই, ধন্যবাদ জানাইতে চাই আমাদের দেশের গোয়েন্দা বাহিনীকে। এই এনায়েত 150 কোটি টাকার একটা মামলা রফা দফা করছে এই দুদুকের সাথে বৈশা। এরকমও শোনা যাইতেছিল। সোনাগাঁও হোটেলে থাকে, আবার এদিকে গুলশানের একটা ফ্ল্যাট পিসে এখানে থাকে, এবং বিভিন্ন এম্বাসিতে যায়। এমনও শোনা যাচ্ছে জিএম কাদেরের সঙ্গেও তার যোগাযোগ আছে, এবং তার উদ্দেশ্য ছিল এই সরকারের পতন। এই উদ্দেশ্যে সে নামছে টাকার বস্তা নিয়ে, এবং এই যে কাঞ্চন সাহেবের দলের পিছনে মাসে 3.5 লক্ষ টাকা খরচ করতো। এই কথাও গোয়েন্দার কাছে সে স্বীকার গেছে। এই দলে খরচ কি ভাই? আপনার দলে কে আছে? কি খরচ করেন? কোথায় অফিস নিছেন? এই দল থেকে কি করবেন? কি ইনসাফ দিবেন? হ্যাঁ হ্যাঁ, আপনি তো ফাইসা গেলেন কাঞ্চন ভাই। অবশ্য উনি এখন বর্তমানে বাংলাদেশে নাই, উনি চলে গেছেন লন্ডনে। ওইখানে হয়তো থাইকা যাবে, কারণ এই গোয়েন্দা কাহিনীতে
উনি জড়াইয়া গেছে। আর টোটালটাই ভাই ওই পার্শ্ববর্তী দেশের থেকে হয়েছে, এবং ওনারা কোন একটা উদ্দেশ্য নিয়ে মাঠে নামছিল। এরকম ছোট ছোট আরো অনেকগুলো দল আছে ভাই, এদের কোন একটা উদ্দেশ্য নিয়ে মাঠে নামছে। সবাই গোয়েন্দা জালে আটকা পড়বেন। আপনারা ভাইবেন না যে আপনারা কে কি করতেছেন গোয়েন্দা নজরে নাই, সবাই নজরে আছেন, হয়তো কিছু বলে না। কেন বলে না? সময়ের অপেক্ষায় আছে। হ্যাঁ ভাই, সময়টা তো ভালো না, কারণ ডক্টর ইউনূস স্যার তো ওরকম হইতে পারবে না যে ধরো জেলে ঢুকাও মারো। ডক্টর ইউনূস স্যার তো ওই পথে হাঁটতেছে না যে ধরো আর জেলে ভরো। ভাই জেলখানায় জায়গা হবে, নতুন জেল বানাইতে হবে। ভবিষ্যতে যে অবস্থা আসতেছে না, নতুন জেলখানার দরকার হবে। আর ওই জেলখানা বানাবার কাজে এখনই হাত দিয়ে দেন ভাই, ভবিষ্যৎ খুব গুরুতর। দেখেন গোয়েন্দা জালে আটকা পড়ছিল 5 থেকে 6 জন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নাহিদ ইসলাম, এরা। বাকিদের ধরতে পারছে? ধরতে পারে নাই। কারা ধরতে পারে না এটা আপনার মাথায় রাখতে হবে। ভারতের গোয়েন্দারা ধরতে পারে নাই, তৎকালীন বাংলাদেশের গোয়েন্দারা ধরতে পারে নাই, পুলিশ, র্যাব, আর্মি সবাই তো ফেল। কোন গোয়েন্দাই খুঁজে বাইর করতে পারে নাই কে কোথায় আছে, কে কোথায় ঘুমাইতেছে। কিভাবে পতন ঘটাই দিল 5ই আগস্টে, বুঝতে পারছেন? কারা হারলো? রর এজেন্টরা হাইরা গেল বাংলাদেশের এই ছাত্র শিবিরের কাছে। ওইটা মাথায় রাখলেই হবে। চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই, টেন্ডারবাজি, হল বাণিজ্য, সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্য সবকিছু করেছে, এবং প্রত্যেকটি কাজের বিনিময়ে তারা কোটি কোটি টাকা ইনকাম করেছে। একজন ছাত্র নেতা, তার কাজ তো পড়ালেখা করা এবং ছাত্রদের সমস্যার সমাধান করা। সে কি করে শত শত কোটি টাকার মালিক হয়? আমরা দেখেছি ওই সময়ে ছাত্রলীগ বিতাড়িত হবার পরে ছাত্র দল যখন এরকম দিকে চলে যাচ্ছিল, তারা হাঁটা শুরু করেছে, অলরেডি বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে, ঠিক সেই সময় ছাত্র শিবির এমন কিছু কার্যক্রম শুরু করেছে যে কার্যক্রমগুলোর কারণে ছাত্র দল বা অন্যান্য ছাত্র রাজনৈতিক দল ইচ্ছা করলেও তারা আর পুরনো পথে হাঁটতে পারছে না। তাদেরকে অনেকটা বাধ্য হতে হচ্ছে ছাত্র শিবির যে পথে আগাচ্ছে, ছাত্র বান্ধব যে কাজগুলো করছে, এগুলো তাদেরকে করতে হচ্ছে। এখন এই কাজগুলো করতে গিয়ে তো তাদের পুরাটাই ব্যবসায় ধস নামবে। কেন ধস নামবে? এই কারণেই ছাত্র শিবির তো মূলত একটা সেবামূলক সংগঠন, তাদেরকে বলা হয় একটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্র শিবিরের অপর নাম কিন্তু স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। এরা নিতে নয়, দিতে আসছে। ছাত্র শিবির যেখানে কাজ করবে, যে ফিল্ডে কাজ করবে, সেখান থেকে কিন্তু বেনিফিটেড নয়। তারা অন্যকে বেনিফিট করার জন্য, অন্যকে অগ্রাধিকার দেওয়ার জন্য, অন্যকে লাভবান করে দেওয়ার জন্য, অন্যকে সহযোগিতা করার জন্য কিন্তু মূলত তাদের রাজনৈতিক কার্যক্রম তারা পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ছাত্র শিবির একের পর এক ছাত্র বান্ধব, শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মসূচি তারা বাস্তবায়ন করে যাচ্ছে। সর্বশেষ তারা যে কাজটি করেছে, এই গত 18 তারিখে বিসিএস পরীক্ষা ছিল ছাত্রদের একমাত্র সারা জীবনের লালিত স্বপ্ন, যে তারা বিসিএস এর মাধ্যমে তাদের জীবনটাকে নতুন করে শুরু করবে বিসিএস এ জয়েন করার পরে। তো সেই স্বপ্ন আমাদের বাংলাদেশে এটা সোনার হরিণের চেয়েও যেটি কঠিন, সেটা দিতে এসে অনেকে বিভিন্ন মফস্বল শহর থেকে ঢাকায় আসেন। তারা অনেকটা বুঝে উঠতে পারেন না কোথায় থাকবেন, কোথায় যাবেন, কার কাছে থাকবেন, কার কাছে উঠবেন, খেই হারিয়ে ফেলে। পরীক্ষাটা কিভাবে দেবে, ভাইবা পরীক্ষাটা কিভাবে দেবে, রিটেনটা কিভাবে দেবে, তাদের ভিতরে বিভিন্ন ধরনের জড়তা কাজ করে। তো এইখানে ছাত্র শিবির এই 18 তারিখে যে বিসিএস পরীক্ষা ছিল, সেইখানে দেখেন, আমি ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি, তারা বাস সার্ভিস, বিসিএস পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করেছে। এই যে ইউনিক সব আইডিয়া অন্যদের আমরা দেখছি না। অন্যরা বলতে এখন তো বাকশাস এবং ছাত্র দল এই দুটি সংগঠনই এখন ক্রিয়াশীল রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এদেরকে আমরা দেখছি না, এই কাজগুলো আমরা করতে দেখছি না, চোখে পড়ছে না। ফলে অনেকটা বাধ্য হয়েই ছাত্র দলকে দুটি ভালো কাজ আমরা করতে দেখেছি। এটি অবশ্যই প্রশংসার দাবিদার। ভালো কাজের প্রতিযোগিতা যদি এইভাবে হতে থাকে, তাহলে অবশ্যই ছাত্র রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনবে বলে আমরা মনে করি। এখন এক্ষেত্রে ছাত্র শিবির হচ্ছে পায়োনিয়ার। তাদেরকে দেখে তোমরা ভালো কাজ করবে না, তাদেরকে বাধ্য করা হচ্ছে অনেকটা, মানে এটা জোর করে বাধ্য নয়, ছাত্র শিবির করছে সেটি দেখে অন্যরা তাদের অস্তিত্ব রক্ষার জন্য, তারা নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য ক্যাম্পাসগুলোতে তারা এটি করতে বাধ্য হচ্ছে। তো তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে ছাত্রদল সেখানে সুপেয় পানির ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য করেছে। এটি অবশ্যই প্রশংসনীয় কাজ, এগুলোই হতে হবে। ছাত্রদের কাজ তো মূলত এটি করতে হবে ছাত্রদের। তারা তাদের নিজেদের ভালোত্ব দিয়ে, নিজেদের উদার মানসিকতা দিয়ে, নিজেদের সেরাটা দিয়ে ছাত্রদের সামনে যেতে হবে, তাদের মাঝে কাজ করতে হবে, চরিত্র দিয়ে, আদর্শ দিয়ে তাদের মন জয় করতে হবে। তাহলে এমনি জোর করতে হবে না, জোর করে ট্যাগ দিয়ে, জোর করে র্যাগিং দিয়ে তাদেরকে দলে আনতে হবে না। আপনি গণরুম কালচার, গেস্ট রুম কালচারের মাধ্যমে নিজের দলের পাল্লা ভারী করতে হবে না। ভালো কাজ করেন, এমনি ছাত্ররা আপনাদেরকে গ্রহণ করবে, যেভাবে ছাত্র শিবিরকে গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়।
এরপরে ছাত্রদল আরেকটা ভালো কাজ করেছে, একেবারে কিন্তু তারা বসে নেই। এক্ষেত্রে ওই যে বললাম যে পায়োনিয়ার হচ্ছে ছাত্র শিবির, তারা ছাত্র শিবিরকে দেখে অনেকটা বাধ্য হয়ে তাদের এই ব্যবসায়িক মন মানসিকতা পরিবর্তন করে টাকা কামানোর ধান্দাকে আপাতত পরিবর্তন করে তাদেরকে এই কাজগুলো করতে হচ্ছে। তারা দেখেন ট্রাফিক পুলিশের ভিতরে ফার্স্ট এইড বিতরণ করেছে, এটি একটি ভালো কাজ। যদিও ছাত্র দলের ফিল্ড নিয়ে আমার একটু এখানে কথা রয়েছে, কথা থাকতেই পারে, প্রশ্ন উঠতে পারে যে আসলে ছাত্র দলের কাজ তো ট্রাফিক পুলিশকে ফার্স্ট এইড দেয়া না, তাদের কাজ, তাদের যে ফিল্ড, তাদের ফিল্ডটা তো ছাত্র শিক্ষার্থী, ওই ফিল্ডে তাদের কাজ করতে হবে। যখন কেউ তার নিজের ফিল্ড ছেড়ে, নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় অপেক্ষাকৃত একটু প্রভাবশালী এলাকায় গিয়ে যখন কেউ কাজ করে, যেমন পুলিশ যদি রাজনৈতিক নেতাদেরকে ত্রাণ দেয়, তাহলে এটা কিন্তু প্রশ্নবিদ্ধ। এখানে সে তার কোনো একটা উদ্দেশ্যকে হাসিল করার জন্য, কোনো একটা স্বার্থ চরিতার্থ করার জন্য এই কাজটি করছে বলে ধরে নেওয়া হয়। তো ছাত্রদল যা করার ছাত্রদের ভিতরে করতে হবে। হ্যাঁ, ওখানে করা যাবে না বিষয়টা এমন নয়, এটা নিষেধ কেউ করছে না, কিন্তু অগ্রাধিকারটা ছাত্রদের ভিতরে। 5 আগস্টের পরে 1 বছরের বেশি সময়, এর ভিতরে মাত্র একটি ভালো কাজ আমরা ছাত্র দলের দেখেছি। তো এটিও, এই যে ফার্স্ট এইড দেয়া, এটাও যদি ছাত্রদের ভিতরে হতো তাহলে আমরা এটিকে আরো বেশি করে সাধুবাদ জানাতে পারতাম। ট্রাফিক পুলিশদের মাঝে ফার্স্ট এইড বিতরণ এটা স্বেচ্ছাসেবক দল করতে পারতো, যুব দল করতে পারতো, ছাত্র দল এখানে না করলেই ভালো হতো, তারা ছাত্রদের ভিতরে করলে ভালো হতো। যাই হোক, তারপরেও করেছে। ভবিষ্যতে তারা তাদের ফিল্ড অনুযায়ী কাজ করবে, তারা তাদের যে ওয়ার্ক স্টেশন, ওই জায়গাগুলোতে তারা কাজ করবে, এটি আমরা আশা রাখি। এবং ছাত্র শিবিরকে দেখে যেন ছাত্র শিবিরকে টপকানোর একটা প্রতিযোগিতা তাদের ভিতরে চালু হয়। বাকশাস এবং ছাত্র দল, এই দুটি দলকেই উদ্দেশ্য করে বলছি, কারণ আমি সত্যিকার অর্থে ছাত্র শিবির এবং ছাত্র দল এবং বাকশাস, এদের 3টা দলকেই আমি আমার মন থেকে ভালোবাসি। আমি ব্যক্তিগতভাবে চাই এরা মিলেমিশে বাংলাদেশটাকে পরিচালনা করুক এবং ছাত্র বান্ধব কাজ করুক। ছাত্র হয়ে টাকা কামানোর ধান্দাকে তারা পরিত্যাগ করে তারা তাদের নিজেদের রাজনৈতিক নেতা হিসেবে রাজনৈতিক ক্যারিয়ার উন্নত করার দিকে প্রচেষ্টা চালাক। অর্থনৈতিক সক্ষমতা অর্জন করার চিন্তা ধান্দা আপাতত তাদের ভিতর থেকে বন্ধ হোক, দূর হোক, এই আশাবাদ ব্যক্ত করি আমরা। বিএনপি বুঝে গেছে আগামী সংসদের বিরোধী দল হবে বিএনপি, নট সরকারি দল। তো বিএনপি এখন মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে। তারা নিজেদের নেতাকর্মীদের মধ্যে যে ওভার মিশন ছিল যে বিএনপি সরকারি দল, এটা তো নিশ্চিত, এটা কে ঠেকায়, কিয়ামত হলেও বিএনপি সরকারি দল, ইমাম মাহদি আসলেও বিএনপি সরকারি দল, দাজ্জাল আসলেও বিএনপি সরকারি দল, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। যে এখন তো পরিস্থিতি উল্টে গেল, এখন জনমত বলে যে সরকারি দল হবে জামাত, বিএনপি সর্বোচ্চ বিরোধী দল। এখন এটা মেনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু সান্ত্বনা দেওয়া শুরু হয়ে গেছে। ডাকসু নির্বাচনের পর বিএনপি সান্ত্বনা দিচ্ছে কিভাবে, যে ভাই ডাকসু জাকসু আর জাতীয় নির্বাচন এক না, এত চিন্তা কিসের। কিন্তু বিএনপি ভালোভাবে জানে জাকসুর চাইতে বিএনপির আরো ভয়ানক পরিণতি হবে জাতীয় নির্বাচন। এখন মান সম্মান নিয়ে বিরোধী দল হওয়া যায় কিভাবে, সেই রাস্তা খুঁজতে হবে। মির্জা ফখরুল হতাশ, তিনি এখন বলছেন ভয়ের কিছু নেই, বিএনপি কোনোদিন মাথা নত করেনি। এই যে চারদিকে অন্ধকার, পরাজয়, ব্যর্থতার গ্লানি, হতাশা, এই জায়গায় সান্ত্বনা দিচ্ছেন যে ভয়ের কিছু নেই, বিএনপি কখনো মাথা নত করেনি, মানে বিরোধী দল হলেও সমস্যা নেই, আমরা সামনের বার সরকারি দল পাবো। এরকম আরো অনেক সান্ত্বনার বাণী আপনারা বাজারে দেখতে পাবেন। বিএনপির মধ্যে যারা কিছুটা বাস্তববাদী, যারা ইউটোপিয়ান না, যারা অবাস্তব কল্পনা বিলাসে বিশ্বাস করে না, কথা বলার সময় মাইক হাতে পেলে উল্টাপাল্টা যাই বলুক, যারা প্রকৃতপক্ষে জনমত জানে, আমি যে কথাটা বলি ভাই কোনো জরিপ টরিপ দরকার নাই, জামাত ক্ষমতায় আসবে কি আসবেন না এটা বুঝতে আপনি আপনার চারদিকে, আপনি যদি বাংলাদেশে থাকেন, রিক্সাওয়ালা, ভ্যান চালক, আপনার খালা, মামা, ফুহু, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুয়াতো ভাই, অমুক তমুক 14 গোষ্ঠী যা আছে জিজ্ঞেস করেন। দোকানদার, চা খাইতে দোকানে যান, আপনি যে দোকান থেকে আপনার দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কিনেন, চাউল, ডাল, সবজি, মশলা কিনেন, মাছ কিনেন, তাদের কাছে জিজ্ঞেস করেন। একজন রিক্সাওয়ালার কাছে জিজ্ঞেস করেন, ভ্যান চালক, অটো চালকের কাছে জিজ্ঞেস করেন বিএনপির প্রতি তারা কতটা বিরক্ত এবং তারা কতটা সিরিয়াসলি জামাতকে চায়, আপনি স্পষ্ট হবে। তো এই জায়গাটা থেকে বিএনপিও জানে যে আসলে বিরোধী দল হওয়া ছাড়া তাদের সামনে কোনো উপায় নেই। সরকারি দল হওয়ার স্বপ্ন যে খান খান হয়ে গেছে, এটা ডাকসু নির্বাচনের পর তারা স্পষ্ট হয়েছে। ডাকসু নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আগামীতে বিএনপির ভবিষ্যৎ প্রধান বিরোধী দল। ভয়ের কিছু নেই, বিএনপি কোনোদিন মাথা নত করেন। এই যে ভয়ের কিছু নেই, এটা একটা সান্ত্বনা, মানে ভয় পাচ্ছে। এ কথা কেন বলছে? ভয় পাচ্ছে যে আমরা তো বিরোধী দল হয়ে গেছি, সরকারি দল হতে পারছি না, ভয় পাচ্ছে। এখন এই জন্যে তারা বলছে যে আমরা মাথা নত করিনি, মাথা নত করবো না, ভয় পেয়েছে, তো বলছে যে ভয় করবেন না। দর্শক, এটা এই বাস্তবতায় বিএনপি পৌঁছে গেছে। শুধু মির্জা ফখরুল না, আরো বিএনপি নেতাদের বক্তব্যের মধ্যে আপনি এটাই দেখবেন। অতএব বিএনপির ভাইদেরকে বলবো যে আপনারা বেশি শক্ট হবেন না, এখন থেকেই প্রস্তুতি নিন যে আপনারা বিরোধী দল হবেন।
সে রিয়ালিটি মেনে নেওয়ার প্রস্তুতি নিন, নইলে অনেকে শক্ট হয়ে মারা যেতে পারেন, কারো হার্ট অ্যাটাক করতে পারে, কেউ স্ট্রোক করতে পারেন। অতএব গেট প্রিপেয়ার ইউরসেলফ টু বি পার্ট ইন অপোজিশন। সৌদি আরব এবং পাকিস্তানের মাঝে স্বাক্ষরিত হয়ে গেল ঐতিহাসিক সামরিক চুক্তি। অথচ পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা ঐতিহাসিক সম্পর্ক থাকার পরেও এবং এত প্রচেষ্টার পরেও কেন বাংলাদেশ পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করতে ব্যর্থ হচ্ছে? কে বা কারা এই চুক্তি করতে বাধা দিচ্ছে? গত 9 সেপ্টেম্বর ইসরায়েল কাতারে আক্রমণ করে বসে এবং সাথে সাথেই ইরান কাতারকে এবং সৌদি আরবকে পরামর্শ দেয় একটি জোট তৈরি করতে। তার মাত্র 8 দিন পরেই 17 সেপ্টেম্বর সৌদি আরব এবং পাকিস্তান একটা সামরিক চুক্তি করে। পারমাণবিক সহায়তাও এই চুক্তির অংশ। যদি সৌদি আরব অথবা পাকিস্তানকে কেউ আক্রমণ করে বসে, তবে দুটি দেশেই সেই আক্রমণকে নিজের দেশের উপরে আক্রমণ হিসাবে দেখবে এবং সেই রকম ব্যবস্থা গ্রহণ করবে। সৌদি আরব এবং পাকিস্তানের সম্পর্ক অনেক পুরনো। 1947 সালে ভারত পাকিস্তান ভাগ হওয়ার পর থেকেই সৌদি আরব পাকিস্তানকে সহায়তা করে। কিন্তু বাংলাদেশ কোন ষড়যন্ত্রের মুখে পড়ে, কার চাপে এরকম সুন্দর একটি সুযোগ হাতছাড়া করছে? হাসিনা পালানোর পর থেকেই পাকিস্তান 2 হাত বাড়িয়ে বাংলাদেশকে বুকে টানার চেষ্টা করছে এবং বিভিন্ন ধরনের সামরিক এবং বাণিজ্যিক চুক্তি করার চেষ্টা করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের ভেতরের যে ভারতীয় দালালরা, তারা ভারতের উস্কানিতে এবং ভারতের বুদ্ধিতে এই প্রচেষ্টায় বাধা দিয়ে যাচ্ছে ক্রমাগত। কিন্তু আমরা তা মেনে নিতে পারি না। এবছরের শুরুতেই সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল কামরুল পাকিস্তান থেকে ঘুরে এলো। তখন আমরা অনেক আশাবাদী হয়েছিলাম যে পাকিস্তানের সাথে দ্রুত একটা সামরিক চুক্তি হবে। 23 আগস্ট বাংলাদেশে ঘুরে গেলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক দার। এর আগে ঘুরে গেছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। কিন্তু আমরা যত আশাবাদী হয়ে উঠেছিলাম যে পাকিস্তানের সাথে খুব দ্রুত একটা সামরিক চুক্তি হতে যাচ্ছে, কিন্তু আমরা দেখলাম হতাশ হয়ে তা আস্তে আস্তে শীতল হয়ে গেল। এখন চলুন তো আমরা বাংলাদেশ আর পাকিস্তানের মাঝখানে একটু সামান্য তুলনা করি। বাংলাদেশের অর্থনীতি পাকিস্তানের থেকে অনেক ভালো, কিন্তু বাংলাদেশের সামরিক শক্তি পাকিস্তানের তুলনায় অনেক দুর্বল। বিশেষ করে পাকিস্তানের তাদের সামরিক যেই কারখানা কলকারখানা আছে তা অনেক, কিন্তু বাংলাদেশের সেই তুলনায় সামরিক কলকারখানা অত্যন্ত সীমিত। এবং সবচেয়ে বড় যেটা আপনারা জানেন সেটা হচ্ছে পাকিস্তানের পারমাণবিক শক্তি। পাকিস্তান একটি পারমাণবিক শক্তি, কিন্তু বাংলাদেশ তা নয়। আচ্ছা, আমরা তাহলে একটু দেখি যে পাকিস্তান এবং বাংলাদেশ সামরিক এবং বাণিজ্যিক যে জোট বা এই চুক্তির মাধ্যমে আমরা কিভাবে লাভবান হতে পারি। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতের দাদাগিরি বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়, বাংলাদেশ থেকে ভারতীয় সমস্ত গোয়েন্দা বা রয়ের গোয়েন্দা তারা ক্রমে ক্রমে পালাতে বাধ্য হবে, বাংলাদেশ ছাড়তে বাধ্য হবে। এবং একই সাথে বাংলাদেশে থাকা ভারতীয় দালালরা হয় সরে যাবে আর নয়তো চেপে যাবে। সময়ের সাথে তাদের মাঝখানে পরিবর্তন আসবে। তৃতীয়, বাংলাদেশে উন্নত সামরিক কারখানা গড়ে উঠবে। চতুর্থ, বাংলাদেশের আমদানি এবং রপ্তানিতে, বিশেষ করে আমদানিতে ভারতের উপর নির্ভরশীলতা কমবে। এবং অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পাকিস্তানের গভীর সমুদ্রের যে গোয়াদার সমুদ্র বন্দর, তার সাথে বাংলাদেশের চিটাগাং বা মংলা বন্দরের সরাসরি উন্নত যোগাযোগ হবে। একই সাথে পাকিস্তানের সাথে সামরিক এবং বাণিজ্যিক চুক্তি করে আমরা এই চীন পাকিস্তান যে ইকোনমিক করিডোর তার অংশীদার হতে চাই, এবং যে গোয়াডার যে পোর্ট আছে পাকিস্তানের, তার মাধ্যমে বাংলাদেশের গভীর সমুদ্র বন্দরের মংলা চিটাগাং যত বন্দর আছে তার সাথে আমরা উন্নত যোগাযোগ স্থাপন করতে চাই, এবং তার মাধ্যমেই হবে সত্যিকার অর্থে সমুদ্র জয় বাংলাদেশের জন্য। এবং এই সমুদ্র জয় আমরা যুক্তরাষ্ট্রের মাধ্যমে আমরা কখনোই আশা করতে পারি না। তারা বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশকে নিঃস্ব করে দিবে। এক দখলদার ভারতের কাছ থেকে মুক্ত হয়ে আরেক দখলদার যুক্তরাষ্ট্রের অধীনে আমরা যেতে চাই না। সুতরাং যে কোনো মূল্যে আমাদেরকে
পাকিস্তানের সাথে সামরিক এবং বাণিজ্যিক চুক্তি করতেই হবে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।